হৃদয়ের ভেতর একটা অদ্ভুত শহর আছে, সেখানে কেবল একটা মানুষই জায়গা পায়। সেই মানুষটা হয়তো জানেও না, কিন্তু তার জন্যই হৃদয়ের প্রতিটা রাস্তা অপেক্ষা করে। তার হাসি মানে আলো, তার অভিমান মানে অন্ধকার। কখন যে সেই মানুষটা আমাদের ছোট্ট পৃথিবী হয়ে ওঠে, আমরা নিজেরাও বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ শুনবো সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৬৫তম পর্ব। চলো ডুবে যাই আজকের অনুভূতির গল্পে। পর্ব নম্বর ৬৫। চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির, তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরকে ফুপি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমদ খান আবিরকে কোনো মতেই যেতে দিবেন না। অন্ততপক্ষে এই ভর দুপুরে তো নয়ই, এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের উপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামুনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামুনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুপি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আমরা যেতে দিচ্ছেন না। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যাই হলো কি না? আবির ফের জিজ্ঞেস করলো, মামনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারের দাওয়াত দিয়েছে, আবার বললো আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবে, তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে, সকালে বলছি বিকেলে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি, জোর করে বাসায় নিয়ে আসছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচু ওদের পাঠাতে না করলো। এদিকে আপা বারবার কল দিয়ে যাচ্ছে, তানভীরও কল দিয়ে বললো ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপির সাথে কথা বলছি, শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতে মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরে মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে যাচ্ছে। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল, আজ আইরিনের জন্মদিন, সে বাহানা ধরেছে আজ আমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবে, তার জন্য ফুপি বারবার কল দিচ্ছেন। আবির মৃদুস্বরে প্রশ্ন করলো, তোকে কে বলেছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আবির আলী আহমদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞেস করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল, দেখো কাকিয়া, ফুপিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে, প্রথমবার ফুপি আমাদের যেতে বলছেন, আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলতে পারবে না। আকলিমা খান হেসে বললেন, তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘুরে, তাই না? মেঘ আর মিম দুজনই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন, আবির তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খেল, নীরবে ঢোক গিলল। মেঘ শান্তস্বরে বলল, আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝছো আম্মু? ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বলল, চল চল, রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম চল আমরাই যাই। আবিরের সহজ স্বীকারোক্তি, তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। মেঘ আর মিম দুজনেই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘ রেডি হয়ে গেছে। যথারীতি আবিরকে আর মিমকে দরজা থেকে ডেকে নিচে চলে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনও নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লিয়ে উঠল, এই মিম তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে। পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল,
এতক্ষণও হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো। এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো, যাবি না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা স্বরে জানালো, আমার ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটকট করে বললেন, এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই কিছু বলছিস? মেঘ থমথমে কণ্ঠে বলল, না আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আপু তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওরে আর তেল মারতে হবে না, তোরাই বরং যা। আবির গাড়ির চাবি মামুনিকে দিয়ে বলল, দুজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির গাড়ি নিয়ে যা, তোর আব্বু বা চাচু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটল। মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিজে উঠে পরপর হাত বাড়িয়ে মেয়েকে উঠালো। মেয়ে ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল। অজান্তেই মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনে, রাস্তার পাশের কৃত্রিম আলোতে আবিরের কদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হিস্ট্রে দৃষ্টি সরালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘোরে আটকে আছে। অবশেষে আবির গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, আইরিনের জন্য কি নিব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামলাতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নিব? আপনার যা ইচ্ছে নিন। আমি আন্দাজে কি নিব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত জানতে চাইছি। মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? বাবা, মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সব কিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন, বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার দেয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকা দামের কোনো গিফট, দুইটাই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আড়ালো, এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে কেন করেন না প্রপোজ? আবির মেঘের গাঢ় কালো পল্লবে চোখ রেখে বলল, এভাবে তাকাইস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আবিরের বলা কথা, আচরণ সবটাই অন্যরকম মাধুর্যতা মিশ্রিত। ধীরে ধীরে মেঘও বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশাল আকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করছে। গাছের শিকড় আর ডালপালার মতোই মেঘকে সকল প্রকার অশুভ অচল থেকে আগলে রাখছে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানভীরে চলে আসছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে ফুপির বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজে সামনে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্তস্বরে বলল, ভাইয়া অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইক দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বেরিয়েছি, এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমায় বাইক চালানোর অনুমতি দেননি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হলো। তানভীর রাগী স্বরে বলল, একবার জ্বরে ভোগে শেখা হয়নি তোমাদের? আবির নাক কুচকে বলল, তখন কি একসাথে ভিজছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝছিস? হ্যাঁ, তোমাদের প্রেম বিষয়ে কাজগুবি লজিক খুব ভালোভাবেই বুঝতে পারছি। আবির এগিয়ে যেতে যেতে বলল, তুই কিন্তু একা বাসে যাইস না। তানভীর চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য এখন আমি গাছতলায় বসে থাকি আর শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরিয়ে মুচকে হেসে বলল, ভাইও তোর, বোনও তোর, তাই দায়িত্বটাও তোরই। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানভীর না চাইতেও মৃদু হাসলো। আবিরের যখন যা ইচ্ছে তাই করে, এটা তানভীরের থেকে আর কেউই ভালো জানে না। আবিরের সব পাগলামির একমাত্র সাক্ষী তানভীর। আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল, তাড়াতাড়ি চলে এসো।
মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করলো, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকাই যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। মেঘ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না বলে চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ। রাস্তায় গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে। ফুপিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শুধালো, আমরা বাসায় যাব কিভাবে? বাসা না গেলে হবে না? মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতে অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবেন তা না উল্টা মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে। মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। দিনের বেলা বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলা বিদ্যুৎ চমকাতেই মেঘের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে। বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো, কোনো সমস্যা? মেঘ কাদু কাদু মুখ করে বলল, আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগতেছে, রাস্তায় একটা রিক্সাও নেই, এখন কিভাবে পাশে যাব? আবিরের নির্লিপ্ত জবাব এলো, আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি দিনের বেলা সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসলো। মেঘের সেদিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো, আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস, তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুজন, কারো মুখেই কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে। বৃষ্টি স্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠে লুকায়িত কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু অদ্ভুত এক দেয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেড়াচালে আবির আবদ্ধ হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে? যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না, সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুজনেই কাক ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারে লেপটে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপির বাসা থেকেই পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল। মেঘা থ্রি পিস পরেছিল, চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকাতেই মেঘ তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি। আবিরের পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকালো, পুনরায় আর চোখে চেয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, কোলে নিতে হবে। মেঘ সহজব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা। সেদিন হোঁচট খাওয়ার পরপর আবিরের কোলে তোলার ঘটনা মনে পড়তেই মেঘ থতমত খেয়ে বলল, না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘের এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘের ছোট্ট হাত আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা দুহাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতে আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয়ে দুহাতে আবিরের বাহু আরও শক্ত করে ধরেছে। আবিরের নিজের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাইস না, আমি আছি তো। আবিরের স্পর্শ, সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথাতে মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকে হেসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিচ্ছু চাই না। যদি আজ আমার মৃত্যুও হয়, তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে। আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে। তবে আবিরের হাত একবারের জন্য ছাড়ছে না। মেঘ আর আবির ফুপিদের বিষয়ে টুকিটাকি কথা বলছে। এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। মেঘ আচমকা প্রশ্ন করে বসল, আবির ভাই, আপনি কি এখনও সিগারেট খান? আবির ভ্রুগুটিয়ে বলল, না, কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনও খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্ন আবিরের কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। আবির কড়া গলায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল,
তার মানে আপনি এখনও সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, পরপর এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যা কথা বলি না মেঘ, তারপরে যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমার কিছুই বলার নেই। মেঘ হতবাক হয়ে গেছে। আবিরকে ইদানিং কিছু বললেই ছ্যাদ করে ওঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো উপায় নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার, এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করলো, আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি, তোর তো নয়ই। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয়ে খুব বেশি রেগে থাকি, দিশা বিশা পাই না, তখন একটু আধটু সিগারেট খেতাম, এটুকুই। তারপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি, এসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছুঁয়ো না পর্যন্ত। সেদিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস, রুমে পেয়েছিস, নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখনও এই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না। আবির একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলেছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবির আবার দগদগে স্বরে বলল, তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল, কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করবে না, অন্তত পক্ষে তোকে বিশ্বাস করাতে তো নয়। আমার সত্যি গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি, ভাইয়াকে কল দিবেন না প্লিজ, আমি আপনার সাথেই যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে তো আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না। আবির দুপায়ে এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙুল ধরার চেষ্টা করে, কিন্তু আবির আঙুল ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলে উঠল, আমি আর কোনো দিন আপনাকে এমন কথা বলবো না, আপনাকে কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতে বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ, আমি কানে ধরছি। এতক্ষণ আবির শক্ত থাকলেও মেঘের শেষ বাক্যে আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল। মেঘের হাত তখনও আবিরের বুকেই ছিল, সবেমাত্র কানে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগেই আবির আটকে দিয়েছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল। ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দিবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিন্তন মনে শুধালো, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিক মতো বুঝতে পারেনি। শিউর হতে আবির পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের উপর মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আকস্মিক ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়? আবির তড়িঘড়ি করে বলল, শরীর খারাপ লাগছে। মেঘ সহসা আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সাহচর্য পেলে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে কখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি। আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা উপরে দুহাত রাখলো, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখলো একবার, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করেন, এই আবার ভালোবাসা চাদরে মুড়িয়ে নেন। ওনার মন বোঝার সাধ্যি পৃথিবীর কারণ নেই। কিছুটা এগোতে মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবির খুঁজছে মেডিকেল শপ। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে অসময় মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশন করছে। মেঘের সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে, তার উপর সাথে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবিরের সঙ্গে খুনসুটিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করেছে। উপরে টিনের চালের টুপটা বৃষ্টির ফোঁটা পড়ছে। মেঘ আপন মনে বসা থেকে সেই চালের দিকে চেয়ে আছে। টিনের চালের মাতাল করা শব্দে মেঘের ভাবনারা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বৃষ্টির শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বর্ষাকালে নানা বাড়ি গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন করলো, লাল চা খাবি নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাম। আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, চা আমি বানাচ্ছি।
মেঘ আতকে উঠে পেছন ঘুরল। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। আকস্মিক মনে দুশ্চিন্তারাও ভর করেছে। নিজের অজান্তে বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কী সব বাজে কথা ভাবছিস? আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি আর ঠিক কি কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন, আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরের অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করলো, আপনি অভদ্র এটা কে বলেছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিকেও এভাবেই কথা শোনাবে। আবির মলিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাছে পেলে আরও বেশি অসভ্য হয়ে যায়। এজন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না। আবির ফোন চেক করতেই দেখলো মোট 17টা কল আসছে। বাসা থেকে 8টা কল আসছে। তানভীরও 4 থেকে 5 বার কল দিয়েছে। ফুপি রাকিবও কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে। সেই ভেবে কাউকেই কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেয়েকে ঔষধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের 2 গাল গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে 2 ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে। হুটহাট আজগুবি প্রশ্ন করতে শুরু করে, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছে। একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন? না। কেন? গোলাপ ফুল ব্যতীত অন্য কোনো ফুল নে। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে 2টা বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে পরিয়ে দিই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরও কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ দেবেন না? না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনও টুপটুপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যে ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছোবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোনই ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেক দিন পর বন্যার ফোনে কল ঢুকছে। প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো, হ্যালো কে? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানভীর ভাই, নতুন ফোন, তাই নাম্বারটা সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ, কেন? বৃষ্টি বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছি তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ, ফুপির বাসায় খেয়ে আসলাম। ফুপিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকুন, রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে। যথারীতি 3 জনেই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার উপরে বেজে গেছে, অথচ 3 ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হাঁচি করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটছে। ড্রয়িং রুম, সিঁড়ি সব ভিজে গেছে।
আলী আহমদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাদের এই অবস্থা কেন? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনিই বলেছিলেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। গাড়ি নেওনি কেন? ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে, চুরি হলে গাড়ি দায় কে নেবে? আমি। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপই না হয় দায় নিত। যত যাই হোক, গাড়িটা তো তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমি অযথা কারো দায় নিতে চাই না। মোজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাটতারামের জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাজভারী কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়লে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন। আলী আহমদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার ওপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি? মেঘ আহামকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে। মূলত মিনহাজদের ব্যাপারে কথা বলতে এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম 1-2বার জিজ্ঞেস করলো, এরপর থেকে একবারের জন্য ওদের কথা জিজ্ঞেস করেনি। তানভীর আজ নিজ থেকে কথা বলতে আসছে। আজ শুক্রবার, ফুপির বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়েই সবাই রওনা দিয়েছে। আবির, তানভীরা, মেঘ, মিম, আদি ইকবাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আলী আহমদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। মিম আরিফকে দেখেই বড় করে ভেঙচি কাটল। আত্মীয়তা সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপির জোড়াজুড়িতে আজই সবাইকে আসতে হলো। ফুপির সাথে সবারই খুব ফর্মাল সম্পর্ক। আবিররা ফুপিকে যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 65তম পর্ব। কিছু গল্প আছে যেগুলো শেষ হয়ে গেলেও মনের ভেতর তাদের প্রতিধ্বনি অনেকক্ষণ ধরে বাঁচতে থাকে। হৃদয়ের গল্পগুলো এমনই, এগুলো কখনো এক জায়গায় থেমে থাকে না, বরং ধীরে ধীরে এগিয়ে যায় নতুন অনুভূতির দিকে। আজকের গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে, কারণ সামনে অপেক্ষা করছে আরও কিছু না বলা অনুভূতির গল্প। আবার দেখা হবে পরের অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।